কারণ গভর্নমেন্ট তো আলাদা জিনিস। সরকারকে তো অনেক দিক বিবেচনা করে ডিসিশন নিতে হয়। ঘাতক দালাল তো আর এখানকার গভর্নমেন্ট নয়। তারা তাদের ওপিনিয়ন দিতে পারে, এবং তাদের ওপিনিয়নের ভিত্তিতে পুরোপুরিভাবে গভর্নমেন্ট চলে। গভর্নমেন্টের নিজস্ব দৃষ্টিভঙ্গি আছে, গভর্নমেন্টের একটা নিজস্ব কৌশল আছে, রণনীতি রণকৌশলের পার্থক্য আছে। আমাকে দেশ চালাতে হবে, আমাকে বুঝতে হবে কোন প্রেক্ষাপটে কী করতে হবে, এটা গভর্নমেন্ট বুঝবে। সেখানে তো আপনি একটা ওপিনিয়ন দিতে পারেন, আপনার ওপিনিয়ন যদি পুরোপুরি আমি গ্রহণ করতে পারি, নাও তো করতে পারি। সেখানে আমার তো ভাবনা আছে, আমি তো আপনার পাপের সেক্ষেত্রে না করার বিষয়টি নিয়ে কিন্তু আলোচনা হয়, এই কারণে করছেন না। এখানে এই কারণে এই ক্ষেত্রে আমি দেশবাসীকে আপনার মাধ্যমে, এই অনুষ্ঠানের মাধ্যমে বলছি, আওয়ামী লীগ পুরোপুরিভাবে এটা অসাম্প্রদায়িক রাজনৈতিক দল এবং মুক্তিযুদ্ধে তার এই পার্টি নেতৃত্ব দিয়েছে, এবং মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে জামাত কিন্তু চলে গিয়েছিল, অ্যাবলিশড হয়ে গিয়েছিল, নিষিদ্ধ হয়ে গিয়েছিল। কিন্তু সেই জামাতকে আবার ফিরিয়ে এনেছে কে? আজকের এই আগস্ট মাস, সেই ৭৫-এর ১৫ই আগস্ট বঙ্গবন্ধু হত্যার পরেই জামাতের আবার পুনর্জন্ম হয়েছে। এবং আমি বলবো যে জিয়াউর রহমান সাহেব নিজেই এই জামাতকে আবার জামাতের সাথে আমাদের একাত্ম হওয়া, তাহলে তো আওয়ামী লীগ সুইসাইড করবে, প্রশ্নই উঠে না। এগুলো সন্দেহ সংশয় পোষণ করা মানে জামাতকে হেল্প করা, বিএনপির কাছে একটা কার্ড তুলে দেওয়া, ইম্পসিবল। সেটা হবে কেন? এখন প্রশ্ন হচ্ছে, জামাত পাকিস্তানেও কিন্তু নিষিদ্ধ হয়েছিল। জামাত মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে শুধু নিষিদ্ধ নয়, রাজনৈতিকভাবে উৎখাত হয়ে গিয়েছিল। আবার জামাত এই যে বর্তমান সমস্যা সংকটে পড়েছে, কিন্তু সেটাও কিন্তু দেশের মানুষের মুভমেন্ট, আন্দোলন, আকাঙ্ক্ষার প্রেক্ষিতেই হয়েছে। কিন্তু আজকে যুদ্ধ অপরাধের বিচার হচ্ছে, এটা চ্যালেঞ্জিং বিষয়। আজকে যদি বলেন যে পৃথিবীর কোনো ইতিহাসে নাই যে স্বাধীনতার ৪২ বছর পরে ডোমেস্টিক লোতে যুদ্ধ অপরাধীদের বিচার, এটা কিন্তু বাংলাদেশে হচ্ছে, এবং এটা সম্ভব হয়েছে আজকের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার জন্যই। আজকে যদি আপনি বলেন ৭৫-এর ১৫ই আগস্ট বঙ্গবন্ধুকে হত্যার পরে মানুষ বিশ্বাস করতো না, ইন্ডিমিনিটি হয়েছিল যে বঙ্গবন্ধু হত্যার বিচার করা যাবে না। তখন জিয়াউর রহমান সাহেব সামরিক শাসন ছিলেন, মুস্তাক আপনাদের মন্ত্রী খন্দকার মুস্তাক সাহেব এটা পরে আপনারা বাতিল তো করেন নাই। যদি জিয়াউর রহমান বলতেন যে এটা অন্যায় হয়েছে, এটা বাতিল করতে হবে, সেটা বাতিল হলে কিন্তু আজকে ইতিহাসে জিয়াউর রহমান থাকতেন। আজকে জিয়াউর রহমানও যে ঘটনার শিকার হয়েছেন, এটাকে আমরা ওন করি নাই, আমরা ডিজোন করেছি। কাজেই সেটারও কিন্তু হত্যার বিচার হয়েছে, এবং 96-এ প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুরু করেছিলেন, কিন্তু পরে যখন বিএনপি জামাত ক্ষমতায় আসলো, এটা কিন্তু আর এগিয়ে যায়নি, বিচারটা বন্ধ হয়ে গেছে। এবং আপনি জানেন আজকে এবার ক্ষমতা আসলে বঙ্গবন্ধু হত্যার বিচারটা শেষ করা সম্ভব হতো না, কিন্তু আজকের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তার এই কাজটি, ইতিহাস অর্পিত এই দায়িত্বটি কিন্তু সম্পন্ন করতে পেরেছেন। এবং এটা আপনি বলছেন একটা বিষয়, বঙ্গবন্ধু হত্যার বিচারে যখন রায় হলো, তখনও কিন্তু বিএনপি নীরব, একেবারে নীরব, কোনো ক্রিয়া প্রতিক্রিয়া নেই। একটা ঘটনার ক্রিয়া প্রতিক্রিয়া থাকবে না, নেই। আপনি যদি বলেন যুদ্ধ অপরাধীদের বিচারে রায় হয়েছে, বিএনপি নীরব, নো ক্রিয়া প্রতিক্রিয়া নেই। এখন আপনার এই জামাত, আপনার হাইকোর্টের রায়ে তার নিবন্ধন বাতিল হয়েছে, বিএনপির কোনো ক্রিয়া প্রতিক্রিয়া নেই। বিএনপি তাহলে কোনো আত্মা নেই, বিএনপির কোনো রাজনৈতিক দৃষ্টিভঙ্গি নেই, বিএনপির কি মানে কোনো চেতনা নেই? সবই আছে, কিন্তু ক্রিয়া নেই, প্রতিক্রিয়া নেই, জামাতের বেলায় আর বঙ্গবন্ধুর খুনিদের বেলায়। কাজে আমরা আজকে বলছি, যেটা আমাদের সৈয়দ আশরাফ সাহেব বলেছেন, আপনি বলছেন যে হ্যাঁ, রাজনীতি করার সুযোগ আছে আপনাদের এখানে। আপনাদের এখানে কিন্তু আমরা দেখি দুই ধরনের কথা। রায়ের পরপরই মাননীয় আইন প্রতিমন্ত্রী বলেছেন যে জামাত নিষিদ্ধ করার প্রথম পদক্ষেপ একটা ভিত্তি রচিত হলো, জামাতকে রাজনীতি নিষিদ্ধ করার। পরবর্তীতে আমরা দেখি যে মাননীয় এলজিআরডি মন্ত্রী বলেছেন যে পরিকল্পনা নেই, সরকার জামাতের রাজনীতি। আমি পার্টির স্পোকসম্যান সৈয়দ আশরাফ সাহেবের বক্তব্যের আলোকেই কথাটা বলবো। সৈয়দ আশরাফ যে কথা বলেছেন, এখানে বেশ অসীম সহ বলেছেন, আপনিও সেটা উল্লেখ করেছেন যে জামাতের এখন যে অবস্থা, সেখানে রাজনীতি করার সুযোগ আছে, নির্বাচন করার সুযোগ নেই। এই কথাটা কিন্তু আসছে। নিবন্ধন যদি বাতিল হয়, নির্বাচন করার সুযোগ তো অবশ্যই আছে, নিবন্ধিত রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন যদি বাতিল হয়ে যায়, তাহলে জামাত তার প্রতীক নিয়ে নির্বাচন করতে পারবে না। রাজনীতির সুযোগ আছে, সব রাজনীতির লক্ষ্য কিন্তু নির্বাচন। সব রাজনীতির পার্লামেন্টারি পলিটিক্সে, জনগণের পলিটিক্সে আপনার লক্ষ্য নির্বাচন। কাজে নির্বাচন যখন সে করতে পারবে না, তখন ধরেই নিতে হবে নিবন্ধন তার বাতিল হয়ে গেছে, তখন তার এই রাজনৈতিক কর্মকাণ্ডের কি লক্ষ্য? তখন তাকে একটা জায়গায় দাঁড়াতে হবে। এবার আপনি কিছু ইঙ্গিত করেছিলেন যে বিএনপি লাভবান হচ্ছে, বিএনপি মনে মনে লাভবান হইতে পারে, জামাত যাবে কোথায়? জামাত বিএনপির পেটেই ঢুকে যাবে। বিএনপিকে লাভবান করার জন্য এখন জিনিসটা যে প্রক্রিয়া হচ্ছে আদালতের মাধ্যমে, আদালতের যেটা হয়েছে, এখন জিনিসটা বিএনপি লাভবান হয়েছে, যেটা জনাব আহমদ হোসেন বললেন, তো আদালতের আদেশে বিএনপি লাভবান হয়েছে, এইভাবে দেখবেন আপনি? আমি বিষয়টা এইভাবে দেখিনি, কারণ আমি গোড়ার থেকে এই প্রশ্নের জবাবে আসছি
বিএনপি নীরব কেন, এটা নিয়ে দুজনেই বললেন, দুই ধরনের ব্যাখ্যা দিলেন। বিএনপি নীরবতা আমরা সাধারণ কথায় জানি যে নীরবতা সম্মতির লক্ষণ, কিন্তু বিএনপির এই নীরবতা আমার কাছে অসম্মতির লক্ষণ বলেই মনে হয়, সেই সাধারণ প্রবাদ বাক্যের বিপরীতে। যেমনটি সৈয়দ আহমেদ হোসেন বললেন, যেন আহমেদ হোসেন যে বঙ্গবন্ধু হত্যা মামলার বিচারের পরও বিএনপি নীরব ছিল, শুধুমাত্র জামাতের নিবন্ধন না, এ পর্যন্ত যুদ্ধাপরাধীদের বিচারের যে কটি রায় হয়েছে আমরা কিন্তু বিএনপিকে নীরব থাকতে দেখেছি। এর অনেকটাখানি কারণে আছে, আমরা ইতিহাসের দিকে যাব না। কারণ হচ্ছে জামাতের, স্পেসিফিক্যালি জামাতের ক্ষেত্রে হচ্ছে যেই জামাতের জন্মের সূচনা করেছিল বিএনপি দল হিসাবে, বিএনপির তখনকার নেতা জিয়াউর রহমান সাহেব, ফলে তাদের পক্ষে কঠিনই, এবং রাজনৈতিক সক্ষতা ইত্যাদি বিষয় তো আছেই। এবং সেই কারণে আমি মনে করি যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেমনটি বলেছেন যে নিবন্ধন বাতিলকে সমর্থন করে না। আজকে যদি কমিউনিস্ট পার্টি, আল্লাহ না করুক, কমিউনিস্ট পার্টিকে বাতিল করা হতো, সেই ক্ষেত্রে আমি জানি না মির্জা ফখরুল ইসলাম আলমগীর কি বক্তব্য এক সময়, কিন্তু তখন আমরা এই ধরনের বক্তব্য কিন্তু প্রত্যাশা করিনি। উনি এককভাবে কিন্তু বলেননি, উনি বলেছেন কোন দলকে না, এটা হচ্ছে কোন দলকে, আমি তখন সেটাই বলবো যেটা আমার মতের পক্ষে যাবে। যাক, আমার কাছে যেটি মনে হয়, আবার ব্যারিস্টার অসীম আরেকটি কথা বললেন যে 2009 সালের মামলা, ওনার কথা থেকে একটু কন্ট্রাডিক্টরি মনে হলো যে 2009 সালের মামলা তড়িঘড়ি করে মনে হলো যেন অনেক দিন পরে দীর্ঘায়িত করে মামলার রায় দেওয়া হলো, আবার পরক্ষণেই বললেন সার্টিফিকেট আবার দ্রুত দেওয়া হলো। তো প্রথমে দীর্ঘায়িত করা হলো কেন মনে হলো যেন একটি প্রশ্ন, আবার পরের প্রশ্ন যে সার্টিফিকেট তাড়াতাড়ি দিল কেন। ফলে সরকারে থাকলে এটা অবশ্যই, সরকারে যারাই থাকেন তারা যেটাই করেন দুই পক্ষেই আলোচনা সমালোচনা করা যায়। আপনার প্রশ্নের জবাবে এবং সৈয়দ আশরাফ যেই বক্তব্য দিয়েছেন, এটিকে দুভাবে ব্যাখ্যা করা যায়। একটি ব্যাখ্যা হতে পারে, তিনি কিন্তু সুনির্দিষ্টভাবে বলেছেন যে আমরা এই মুহূর্তে সরকারের কোনো পরিকল্পনা নাই কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার। তারপরে সাংবাদিকরা যখন আবার সুনির্দিষ্টভাবে জানতে চাইছে, বলছেন জামাতের ব্যাপারেও একটি হতে পারে, যেমন সরকারের পক্ষ থেকে কিন্তু যারা সরকারের উচ্চ পর্যায়ের নীতি নির্ধারক, তারা জামাতের ব্যাপারে সরাসরি বলেছেন যে এটা আদালতের ব্যাপার, যেহেতু মানবতা বিরোধী অপরাধের মামলাগুলো চলছে, জামাতের ব্যাপারে তাদের অবজারভেশন দেওয়া আছে। হতে পারে, আমরা ধরে নিতে পারি যে তারা আদালতের উপর বিষয়টি ছেড়ে দিয়েছেন। আবার আরেকটি ব্যাখ্যা, যেমনটি আপনি প্রশ্ন করলেন, হতে পারে বর্তমান রাজনৈতিক বাস্তবতায়, বর্তমান সময়ের রাজনৈতিক বাস্তবতায় নির্বাচনের হিসাব নিকাশে সরকারি দলের পক্ষ থেকে জামাতকে নিয়ে এক ধরনের, যাতে জামাত পুরোপুরি বিএনপির পক্ষে না যায়, এরকম একটি বিষয় হতে পারে। তবে আমার কাছে মনে হয় যে হ্যাঁ, সরকারি দল বা বড় রাজনৈতিক দলগুলো তো রাজনীতির হিসাব করবেই, কিন্তু আমরা আবার বিশ্লেষণ করতে, আমরা খুব অতীতে না গেলেও একটি দল কতটা সমর্থন করে, কতটা পক্ষে যায়, কতটা জোটের ক্ষেত্রে আপোষ করে, নীতির ক্ষেত্রে। তারা প্রায়ই বলেন বিএনপি নেতৃবৃন্দ যে জামাতের সাথে 1996 সালে রাজনৈতিক আন্দোলন করেছিল আওয়ামী লীগ, এবং তখন তারা ক্ষমতা যাওয়ার পথ সুপ্রশস্ত করেছিল। একটি হচ্ছে আপনার পাশে হাঁটা, আপনার বাড়ির পাশের বাড়ি একজনকে মহল্লায় বাস করতে দেয়, আরেকজনকে আপনার বাড়িতে এনে বসবাস করতে দেয়, দুটার মধ্যে একটু তফাৎ। সাধারণ মানুষ কিন্তু বোঝে এই বিষয়গুলো। ফলে আমার কাছে মনে হচ্ছে, যদিও সরকারি দলের মহাসচিব সাধারণ সম্পাদক যেটি বলেছেন, তাতে এক ধরনের কনফিউশন আসার প্রশ্ন আসতেই পারে যে সরকারি দল কি আগামী নির্বাচনকে সামনে রেখে জামাতের সাথে সখ্যতা করবার চেষ্টা করছেন, এই প্রশ্নটি আসতে পারে। কিন্তু প্রশ্নের জবাব আবার দুজন মন্ত্রী দিয়েছেন। বাড়িতে নেওয়ার কথা যদি বলেন, তো পাশে হাঁটার থেকে বিএনপি তখনকার সময় দিয়ে উপলব্ধি করেছে হ্যাঁ, আওয়ামী লীগের পাশে জামাত হাঁটাটা ভালো না, অতএব জামাতকে ঘরে নিয়ে আসতে হবে। এখন আবার যদি এই মূল্যায়ন করা যায় কিনা যে আওয়ামী লীগ ভাবছে যে বিএনপি ঘরে জামাত থাকা উচিত না, তাকে পাশে না হাঁটানো হোক, রাস্তায় আলাদা রাস্তায় হাঁটাতে হবে, সবকিছু মিলে এইভাবে চলছে কিনা যদি সেটাই বলেন, হ্যাঁ, সেই ক্ষেত্রে যে তাদেরকে রাস্তায় বের করে দিতে হবে এবং তাদের পথ প্রশস্ত করতে হবে বাংলাদেশ থেকে বেরিয়ে যাবার জন্য, এটাও ব্যাখ্যা হতে পারে ব্যাখ্যার ক্ষেত্রে। কিন্তু আমি মনে করি জামাতের আজকের যে বাস্তবতায়, সেই ক্ষেত্রে জামাতের অপরাধ কিন্তু কেবলমাত্র 3টি অপরাধ নিয়ে জামাত কিন্তু অভিযুক্ত। একটি অপরাধ হচ্ছে যেই কারণে নিবন্ধন বাতিলের প্রক্রিয়াটি হলো, সেটি হচ্ছে তাদের মানে বাংলাদেশের সংবিধানের সাথে সাংঘর্ষিক তাদের যে গঠনতন্ত্র, সেখানে একটি বিষয়, এটি একটি বিষয়। এবং এই বিষয়টি আমি মনে করি ছোট, সেই ক্ষেত্রে আমি মনে করি সৈয়দ আশরাফের বক্তব্য সঠিক যে এখানে যে ভুল ত্রুটি হয়েছে সেটা সংশোধন করলে হয়তো আবার নিবন্ধন হতে পারে। কিন্তু আরো যে দুটি অপরাধ বর্তমানে জামাতের বিরুদ্ধে সাধারণ মানুষের অভিযোগ এবং বাংলাদেশের অধিকাংশ গণতন্ত্রকামী মানুষের অভিযোগ, একটি হচ্ছে যে 1971 সালে মানবতা বিরোধী অপরাধের যে নেতৃবৃন্দ, তাদের প্রত্যেকটি নেতার সাথে জামাতের সাংগঠনিকভাবে তাদের সম্পর্ক ছিল। ফলে জামাতকে ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে একটি সন্ত্রাসী সংগঠন, অপরাধী সংগঠন হিসেবে।
সেই ক্ষেত্রে কিন্তু আদালতে বিচারাধীন বিষয়টি এখনো জামাতের বিরুদ্ধে সঠিকভাবে পূর্ণাঙ্গ রায় হয়নি। আরেকটি অপরাধ হচ্ছে, আপনি যদি গত 6 মাসে জামাতের কর্মকাণ্ড দেখেন, বাংলাদেশে যে পরিমাণ জঙ্গি কর্মকাণ্ড জামাত শিবির করেছে, এর ফলেও কিন্তু তাদের বিরুদ্ধে এক ধরনের অপরাধী সংগঠন হিসেবে আমরা চিহ্নিত করা হয়েছে। আপনি আজকে যেই সময় আমরা কথা বলছি, আপনি জানেন যে যেই দিনটি শেষ হয়ে গেল, বাংলাদেশ সহ কয়েকটি দেশের মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাস বন্ধ রাখা হয়েছে। মূল কারণ হচ্ছে জঙ্গি হামলার এক ধরনের আশঙ্কা থেকে। এই জঙ্গি হামলা কিন্তু আমরা জামাতের যে তৎপরতা দেখি, আল কায়েদার যে তৎপরতা দেখি, উগ্রবাদী মুসলিম কিছু সংগঠন ধর্মের নামে রাজনীতি করে যারা, তারা কিন্তু বিশ্বব্যাপী এই ধরনের তৎপরতা অব্যাহত রেখেছে। আমি মনে করি এই সময়টা যখন আমরা শঙ্কিত উগ্রবাদ, মৌলবাদ, জঙ্গিবাদ নিয়ে, এই অগাস্ট মাস কিন্তু আমাদের মনে করিয়ে দেয় 17ই আগস্টের কথা, এই অগাস্ট কিন্তু মনে করিয়ে দেয় 21শে আগস্টের কথা, আমরা 15ই আগস্টের কথা বাদই দিলাম। সেই ক্ষেত্রে এই যে জঙ্গি তৎপরতা, আমাদের এখানে জেএমবি সহ হরকাতুল জিহাদ সহ যে সমস্ত জঙ্গি সংগঠনগুলো ছিল, তাদের তৎপরতার সাথে গত 6 মাসে জামাত শিবিরের তৎপরতার তেমন কোনো তফাৎ সাধারণ মানুষ কিন্তু দেখে না। ফলে এই সমস্ত অপরাধে যখন জামাতে ইসলাম অভিযুক্ত, সেই সময় যদি চায়ও সরকারি দল, তাদের পক্ষে জামাতের সাথে কোনো ধরনের আপোষ করা সম্ভব হবে বলে আমার কাছে মনে হয় না। আরেকটি বিষয়, জনগণ যখন চায়, আপনি জানেন যে যুদ্ধাপরাধীদের বিচারের অঙ্গীকার কিন্তু আওয়ামী লীগ সরকারের নির্বাচনী অঙ্গীকার ছিল। তারপরে অনেকের অভিযোগ যে এই নির্বাচনী অঙ্গীকারে তারা কিছুটা